আসসালামু আলাইকুম। গৃহীতকালী হাজারা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার কলেজ এই পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত কয়েকটি ক্লাসেই কিন্তু আমি তৃতীয় অধ্যায়ের উপর নিয়েছি। আজও কিন্তু আমি তৃতীয় অধ্যায়ের যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। যুক্তিবিদ্যায় বিভিন্ন নীতি অনুসরণ করে, অর্থাৎ গঠন, গুণ, পরিমাণ, সম্বন্ধ, তাৎপর্য এগুলো অনুসারে যুক্তিবাক্যকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা আজকে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, কারণ আমাদের পরের টপিকসটা আলোচনা করতে গেলে এই যুক্তিবাক্যের শ্রেণীবিভাগটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বললাম, যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ যদি করতে যাই তাহলে আমাদেরকে বিভিন্ন নীতি অনুসরণ করে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ করতে হবে। কিরকম, যে গঠনগত দিক থেকে যুক্তিবাক্যকে একবার ভাগ করা যায়, গুণগত দিক থেকে ভাগ করা যায়, পরিমাণগত দিক থেকে ভাগ করা যায়, সম্বন্ধের দিক থেকে ভাগ করা যায়, তাৎপর্যের দিক থেকে ভাগ করা যায়। এখন আসো আমরা গঠনগত অনুসারে যুক্তিবাক্যকে যে ভাগ করা যায় সেটা আমরা দেখবো। যে গঠনগত অনুসারে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা যায়। গঠনের দিক থেকে দুভাগে ভাগ করা যায়, দুভাগে। একটা নাম হচ্ছে কি, এক নম্বর নাম হচ্ছে সরল বাক্য, আরেকটা হচ্ছে কি যৌগিক। হচ্ছে সরল বাক্য, আরেকটা হচ্ছে কি যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য কি, আমরা যদি বলি সরল বাক্যটা হচ্ছে এরকম যে যুক্তিবাক্যে একটি মাত্র মানে উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র বিধেয় থাকবে, তাকে বলা হবে কি সরল বাক্য। মানে যুক্তিবাক্যে একটি বাক্য থাকবে, এই বাক্যটা একটা থাকবে হলো উদ্দেশ্য, আরেকটা থাকবে হচ্ছে কি বিধেয়, তাকে বলা হবে সরল বাক্য। সেটা কিরকম, একটা উদাহরণ দিই আমরা। যে যদি আমরা বলি সকল মানুষ হয় মরণশীল, এই যে একটা উদাহরণ দিয়েছি যে সকল মানুষ হয় মরণশীল, এখানে দেখো একটি বাক্য। তাহলে যে আমরা বলেছি যে যে যুক্তিবাক্যে একটি মাত্র বাক্য থাকবে তাকে বলা হবে কি সরল বাক্য। এবং একটি বাক্যের মধ্যে আমরা দেখেছি এটা হচ্ছে কি উদ্দেশ্য, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, আর উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে কি বিধেয়। তাহলে একটি উদ্দেশ্য একটি বিধেয় আছে। তাহলে আমরা সরল বাক্যের সঙ্গে কি বলবো, সরল বাক্যের সঙ্গে আমরা বলবো যে যে যুক্তিবাক্যে একটি মাত্র অবধারণ ক্রিয়া ব্যক্ত হয় তাকে সরল বাক্য বলা হয়। অর্থাৎ একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকলে সেটা হচ্ছে কি সরল বাক্য। এবার আসো যদি বলি যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে, যে যুক্তিবাক্যে দুই বা ততোধিক বাক্য থাকবে তবে তাকে বলা হবে যৌগিক বাক্য। যেমন আমি যদি বলি যে একটা বাক্য, আমি যদি বলি যে খালেদ হয় সৎ এবং ধার্মিক, তাহলে আমি কিন্তু বলেছি যে যৌগিক বাক্য কাকে বলে, যে বাক্যের মধ্যে যে যুক্তিবাক্যের যে বাক্যে দুই বা ততোধিক বাক্য থাকবে তাকে বলা হবে কি যৌগিক বাক্য। তাহলে তোমাদের মনে হতে পারে বাক্য তো একটা না, বাক্য একটা নয়, কেননা এখানে বলেছে খালেদ হয় সৎ এবং ধার্মিক। এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি যে খালেদ হয় সৎ, খালেদ হয় ধার্মিক। এই দুইটা কথা যদি আমি বারবার লিখতে গেলে কিরকম লাগে না, কিন্তু আমি যদি সৎ এবং ধার্মিক দিই তাহলে দেখো দুইটি বাক্যকে কিন্তু একটি বাক্যে আমি কি দ্বারা পরিপূর্ণ করলাম, এবং দ্বারা কিন্তু আমি যুক্ত করলাম দুটি বাক্যকে। তাহলে যদি বলে যৌগিক বাক্য কাকে বলে, তাহলে আমরা বলবো যে যৌগিক বাক্য হচ্ছে যে যুক্তিবাক্যে দুই বা ততোধিক বাক্যের উপস্থিতি থাকে তাকে বলা হবে কি যৌগিক বাক্য। তাহলে আমরা দেখো এই দুইটা বাক্যকে একসাথে করে আমরা কিন্তু বলেছি যে খালেদ হয় সৎ এবং ধার্মিক। তাহলে আমরা বুঝলাম যে সরল বাক্য হলো যে যুক্তিবাক্যে একটি মাত্র বাক্য থাকবে তাকে বলা হয় সরল বাক্য, আর যে যুক্তিবাক্যে দুই বা ততোধিক বাক্য থাকবে তাকে বলা হবে কি যৌগিক বাক্য। তাহলে গঠনগত দিক থেকে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা যায়, আমরা বিষয়টা বুঝলাম তাই তো। গঠনের দিক থেকে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা যায়। এবার আসো গুণের দিক থেকে যুক্তিবাক্যকেও কিন্তু দুভাগে ভাগ করা যায়। গুণের দিক থেকে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা যায়, সেটা কিরকম, একটা হচ্ছে সদর্থক বাক্য, আরেকটা হচ্ছে কি ননর্থক বাক্য। তাহলে আমরা
কিন্তু সদর্থক শব্দটা যুক্তি বাক্যে বা যেখানে হোক সদর্থক শব্দ দ্বারা কিন্তু আমরা বুঝি যে বাক্যটা হচ্ছে কি ইতিবাচক, মানে হয় থাকলে কোনো বাক্যের মধ্যে যদি হয় থাকে তাহলে সেটা হবে কি সদর্থক বাক্য। আর যদি কোনো বাক্যের মধ্যে নয় থাকে সেটা হচ্ছে কি সদর্থক বাক্য। আর যদি আমরা সংজ্ঞাটা বলি যে সদর্থক বাক্য কাকে বলে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করবে, স্বীকার করলে সেটা হবে সদর্থক পদ। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করবে তখন সেটা হবে কি ননর্থক বাক্য। তাহলে সদর্থক বাক্যের একটা উদাহরণ আমরা দিই, যে সদর্থক বাক্যের একটা উদাহরণ যদি বলি তাহলে আমরা লিখতে পারি যে কিছু মানুষ হয় শিক্ষিত। তাহলে দেখো এই বাক্যের মধ্যে এটা কি আমরা সবসময় জানি এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে কি বিধেয়। এখানে বিধেয় পদটা উদ্দেশ্য পদের সম্পর্কে কোনো কিছু কি করেছে স্বীকার করেছে, হয় তারা কি করে স্বীকার করে। তাহলে এখানে কি বলেছি আমি সংজ্ঞাটা, সদর্থক বাক্যের সংজ্ঞা হবে যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করবে তবে তাকে বলা হবে সদর্থক বাক্য। তাহলে বিধেয় পদটা যদি উদ্দেশ্য পদের কোনো বিষয় নিয়ে যদি স্বীকার করে তবে সেই বিষয়টা হবে কি সদর্থক বাক্য। তাহলে ননর্থক বাক্য কাকে বলে, যদি বলি আমরা একটা ননর্থক বাক্যের একটা উদাহরণ দিই, কিছু ফুল নয় লাল, ধরো। তাহলে এইখানেও দেখো ননর্থক বাক্যের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো, এটা তো আমরা জানি ফুলটা কি উদ্দেশ্য, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে কি উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে বলা হবে কি বিধেয়। তাহলে ননর্থক বাক্য কাকে বলে, যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছুকে অস্বীকার করবে। অস্বীকার মানে কি নয়, নয় তো অস্বীকার। তাহলে যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করবে তাকে বলা হবে কি ননর্থক বাক্য। তাহলে আমরা দেখলাম গুণ অনুসারেও যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদর্থক বাক্য আর একটা হচ্ছে কি ননর্থক বাক্য। এবার আসো আমরা পরিমাণগত দিক থেকে আমরা আলোচনা করব যে পরিমাণগত দিক থেকে যুক্তি বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। পরিমাণের দিক থেকেও যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বিক বাক্য, একটা হচ্ছে সার্বিক বাক্য, আর একটা হচ্ছে কি বিশেষ বাক্য। সার্বিক বাক্য, সার্বিক বাক্য বললে আমরা বুঝি যে বাক্যটা পরিধি কিন্তু ব্যাপক, বিশেষ বললে আমরা বুঝি কি পরিধিটা হচ্ছে কি কম ব্যাপক। তাহলে আমরা বলবো যে পরিমাণগত দিক থেকে যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বিক বাক্য আর একটা হচ্ছে কি বিশেষ বাক্য। তাহলে সার্বিক বাক্য কি, আমরা যদি বলি সকল মানুষ হয় মরণশীল, এই যে বাক্যটা সার্বিক বাক্য কাকে বলে, আমরা আবারও বলি এই বাক্যটা মানুষটা হচ্ছে কি উদ্দেশ্য আর মরণশীল শব্দটা হচ্ছে কি বিধেয়। তাহলে আমরা এভাবে বলবো, আমরা যখন সংজ্ঞা লিখবো তখন আমরা বলবো যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদে, আবার বলি যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণ সম্পর্কে, সমগ্র পরিমাণ সম্পর্কে, সকল, সকল মানে কি সমগ্র, তাই তো, সমগ্র পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে তাকে বলা হবে সার্বিক বাক্য। আবার বলি বিষয়টা, সার্বিক বাক্য কাকে বলে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদে সমগ্র পরিমাণ সম্পর্কে, এখানে সকল বলতে কি বোঝায় সমগ্র পরিমাণ, সমগ্র পরিমাণ সম্পর্কে যদি কোনো কিছু স্বীকার করে এবং কোনো কিছু যদি অস্বীকারও করে তবে সেটা হবে কি সার্বিক বাক্য। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা তো সার্বিক বাক্যটা দেখেছি স্বীকার করেছে, এবার মানে অস্বীকার করাটা কিরকম হয় এর একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি যে কোনো মানুষ নয় নিখুঁত, কোনো মানুষ কি খুঁতবিহীন আছে, নিখুঁত আছে নাই। তাহলে এই যে দেখো এখানে এটা হলো উদ্দেশ্য, এটা হচ্ছে কি বিধেয়। এই যে বাক্যটা আমরা দেখলাম যে সকল, যদি কোনো বাক্যের শুরুতে সকল এবং কোনো এই জাতীয় শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যগুলো হবে কি বাক্য সার্বিক বাক্য। সকল কোনো, আমরা নেক্সট ক্লাসে যখন পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করব তখন বিষয়টা আমি একদম লিখে দেব যে কোন কোন বাক্যের শুরুতে কোন কোন শব্দগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে এই বাক্যটা হচ্ছে কি সার্বিক বাক্য।
এখন একটুকে জেনে নাও যে সার্বিক বাক্য কাকে বলে, যে যুক্তিবাক্যের বিধেয় কর্তা উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণ, এটাও সকল সমগ্র পরিমাণ, কোনো সমগ্র পরিমাণ, সমগ্র পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে, তাকে বলা হবে সার্বিক বাক্য। তাহলে সার্বিক বাক্যের সঙ্গে কি, তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকারও করতে পারে এবং অস্বীকারও করতে পারে, তাকে বলা হবে কি সার্বিক বাক্য। তাহলে আমরা সার্বিক বাক্যটা জানতে পারলাম। এবার সার্বিক বাক্যের একটা উদাহরণ রেখে বাকিটা আমি মুছে ফেলি। হ্যাঁ, এবার আসো যে বিশেষ বাক্য। এখন বিশেষ বাক্য বলতে আমরা কাকে বুঝি, আমরা দেখব যে বিশেষ বাক্যটা হচ্ছে, একটা উদাহরণ দিই, যেমন কিছু মানুষ হয় জ্ঞানী। এখানে এটা উদ্দেশ্য, এটা হচ্ছে কি বিধেয়। তাহলে আমরা বিশেষ বাক্য কাকে বলে সে সংজ্ঞা বলবো, যে যুক্তিবাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ সম্পর্কে, এই যে কিছু কিছু বলে কিন্তু তোমরা বুঝতে পারো যে এটা হলো আংশিক পরিমাণ, আর সকল বললে কি সমগ্র পরিমাণ। তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে, তাকে বলা হবে বিশেষ বাক্য। এখন আমি স্বীকারের একটা উদাহরণ দিয়েছি, এবার অস্বীকারের একটা উদাহরণ দিই। যেমন যদি আমি বলি কিছু মানুষ নয় শিক্ষিত, এখানে দেখো এটা বিধেয়, এটা কি উদ্দেশ্য। তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ, কিছু শব্দ দ্বারা সবসময় কোনো, যদি উদ্দেশ্যের পূর্বে, যদি কোনো বাক্যের শুরুতে উদ্দেশ্যের পূর্বে যদি কিছু 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 এরকম যদি কোনো শব্দ থাকে, তাহলে সেই শব্দগুলো হলে আমরা বুঝবো এগুলো কি আংশিক পরিমাণ। কিছু শব্দ দ্বারা কি বোঝায়, আংশিক পরিমাণ। তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে, তাকে বলা হবে কি বিশেষ বাক্য। তাহলে সার্বিক বাক্য বুঝেছ, যে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, তাকে বলবে সার্বিক বাক্য। আর যদি বলা হয় যে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে, তাকে বলা হবে কি বিশেষ বাক্য। এবার আমরা শুধু এই উদাহরণটা মুছে ফেলি, একটা একটা করে উদাহরণ রাখি। আচ্ছা, এবার আসো যে আমরা দেখলাম যে গুণ অনুসারে দুভাগে দেখলাম, পরিমাণ অনুসারে কি দুভাগে দেখলাম। এবার আসো সম্বন্ধ এবং তাৎপর্য নিয়ে আলোচনা করার আগে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এটা সম্বন্ধ এবং তাৎপর্য অনুসারে আমরা পরে আলোচনা করতেছি। এর মধ্যে আমরা বলি যে গুণ এবং পরিমাণকে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু করেছি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে গুণ এবং পরিমাণ এই দুটোকে একসাথে নিয়ে গুণ এবং পরিমাণ অনুসারে, যেটা আরেকটা বিষয় আসছে যে গুণ ও পরিমাণ, এই দুইটাকে একসাথে যদি আমরা করে যুক্তিবাক্যকে যদি আমরা ভাগ করি, তাহলে যুক্তিবাক্যকে ভাগ করা যায় হলো কি চার ভাগে, চার ভাগে ভাগ করা যায়। তাহলে চার ভাগে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। এই চার ভাগটাকে অনেক যুক্তিবিদ বলেছে যে চতুর্বর্গ বিন্যাস পদ্ধতি। কিরকম, যেমন যদি বলি যে চার ভাগটা কিরকম হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো এখানে দেখো আমরা গুণ এবং পরিমাণ দুটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা আলোচনা করব এই গুণ এবং পরিমাণ, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে আমরা কিভাবে লিখবো। তাহলে প্রথম আমরা লিখবো যে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বিক, সদর্থক বাক্য, আরেকটা হচ্ছে কি সার্বিক ননর্থক বাক্য, আরেকটা হয়েছে কি বিশেষ, বিশেষ সদর্থক বাক্য, আরেকটা হয়েছে বিশেষ ননর্থক বাক্য। তাহলে আমরা কি দেখলাম যে গুণ ও পরিমাণ এখন তো আলাদা আলাদা করে দেখেছি, এরপরে গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বিক সদর্থক বাক্য, আর একটা হচ্ছে সার্বিক ননর্থক বাক্য। দেখো এই যে সার্বিক বাক্য আমরা কোথায় পেয়েছি, পরিমাণের দিক থেকে সার্বিক আর বিশেষ পেয়েছি। এই সার্বিকটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি, আর এখানে একবার কিন্তু সদর্থক মানে লিখেছি, আর একবার আমরা লিখেছি কি ননর্থক। তাহলে দেখো সার্বিককে একবার সদর্থক একবার ননর্থক,
আবার বিশেষকে একবার সদর্থক দিয়ে একবার ননর্থক দিয়ে লিখেছি। এইভাবে গুণ এবং পরিমাণ অনুসারে আমরা 4 ভাগে যুক্তিবাক্যকে ভাগ করতে পারি। এই যে আমরা দেখলাম যে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, এই যে বাক্যটা, এই বাক্যটার ক্ষেত্রে আমরা কি বলবো, যে কাকে বলে সার্বিক সদর্থক বাক্য, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে যে যুক্তিবাক্যে, এখন আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য বিষয়টা সুবিধা হবে। যে যদি বলি সার্বিক সদর্থক, সকল বক হয় সাদা। দেখো আচ্ছা, এখানে জানি এটা উদ্দেশ্য, এটা কি বিধেয়। যে যুক্তিবাক্যের বিধেয় পদ সব ক্ষেত্রে কিন্তু দেখো, আমি শ্রেণী বিভাগের ক্ষেত্রে কিন্তু আমি সবচেয়ে আগে যে যুক্তিবাক্যের, এই শব্দটা কার শ্রেণী বিভাগ হচ্ছে, যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। এই জন্য আমি বলেছি যে যুক্তিবাক্যের, আগে কিন্তু উদ্দেশ্য আনিনি, আগে বলেছি বিধেয় পদ। যে যুক্তিবাক্যের বিধেয় পদ, তোমরা উদাহরণটা দেখলেই কিন্তু সংজ্ঞাটা একদম সহজেই মুখস্থ করতে পারবে। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের কি পরিমাণ, এটা সকল কি সামগ্রিক পরিমাণ। তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সামগ্রিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু কি করেছে, হয় দ্বারা কি করেছে, স্বীকার না অস্বীকার, অবশ্যই স্বীকার। তাহলে স্বীকার করেছে তাকে বলা হবে সার্বিক সদর্থক বাক্য। সার্বিক মানে কি, সমগ্র পরিমাণ। সদর্থক মানে কি, যে স্বীকার করা। তাহলে আমরা এটা বলবো যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদে সামগ্রিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়েছে, তবে তাকে বলা হবে সার্বিক সদর্থক বাক্য। আর যদি বলা হয় সার্বিক ননর্থক বাক্য, সেক্ষেত্রে আমরা বলবো যে, একটা উদাহরণ দিই, যে কোনো মানুষ নয় অমর। এখানে দেখো, এটা হচ্ছে কি উদ্দেশ্য, এটা হচ্ছে কি বিধেয়। তাহলে আবারও সংজ্ঞাটা এরকম করে বলি আমরা, যে সার্বিক ননর্থক বাক্য কাকে বলে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদে সমগ্র পরিমাণ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করেছে, তবে তাকে বলা হবে সার্বিক ননর্থক বাক্য। ননর্থক মানে অস্বীকার করা, আর সার্বিক মানে কি, সমগ্র। আমরা তোমাদের বোঝার জন্য বলেছি যে অন্তত এটা মাথায় রাখবে যে সকল এবং কোনো উদ্দেশ্যের পূর্বে কোনো যুক্তিবাক্যের শুরুতে যদি থাকে, তাহলে সেই বাক্যগুলো হবে সার্বিক বাক্য। তাহলে সার্বিক বাক্য চেনার উপায় হচ্ছে, যদি কোনো যুক্তিবাক্যের শুরুতে সকল, কোনো এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেই বা আমরা যদি বলি যে সমগ্র পরিমাণ, এরকম যদি কোনো শব্দগুলো থাকে, আমরা সেই তাকে বলবো কি সার্বিক সদর্থক এবং সার্বিক ননর্থক। যদি ইতিবাচক হয় তাহলে সেটাকে বলবো সার্বিক সদর্থক, আর যদি সেটা নেতিবাচক হয় তাহলে সেটাকে বলবো সার্বিক ননর্থক বাক্য। এরপরে আসো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিই যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য কাকে বলে। যদি বলি আমরা, কিছু মানুষ হয় অধ্যাপক। এই যে কিছু মানুষ হয় অধ্যাপক, এখানে দেখো এই মানুষটা কি উদ্দেশ্য, অধ্যাপকটা কি বিধেয়। তাহলে আমরা সংজ্ঞাটা ওইভাবে বলতে পারি, যে যুক্তিবাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদের আংশিক, কিছু মানে কি আংশিক, আংশিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকার করেছে, তাকে বলা হবে কি বিশেষ সদর্থক বাক্য। স্বীকার কেন, এটা তো হয় আছে, এই জন্য স্বীকার। এটা সদর্থক বাক্যের ক্ষেত্রে হবে কি স্বীকার করেছে। তাহলে বিশেষ মানে কি আংশিক। তাহলে আমরা এইভাবে বলবো, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু স্বীকার করেছে, তাকে বলা হবে কি বিশেষ সদর্থক বাক্য। বা বিশেষ ননর্থক বাক্য কাকে বলে, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিই, যে কিছু ফুল নয় সাদা। এক্ষেত্রে দেখো, আমরা উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জানলাম যে কোনটা উদ্দেশ্য, যেটা শুরুতে থাকবে, যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হবে কি বিধেয়। আর বিশেষ ননর্থক বাক্য যদি বলি, আমরা সংজ্ঞাটা এভাবে লিখবো, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করেছে, তবে তাকে বলা হয় বিশেষ ননর্থক বাক্য। তাহলে আমরা দেখলাম গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বিক সদর্থক বাক্য, আরেকটা হচ্ছে সার্বিক ননর্থক বাক্য, আরেকটা হচ্ছে বিশেষ সদর্থক বাক্য, আরেকটা হচ্ছে কি বিশেষ ননর্থক বাক্য। এই যে 4 শ্রেণীর বাক্যটা, এই 4 শ্রেণীর বাক্যটা আমি মূলত তোমাদের সাথে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এই 4 শ্রেণীর বাক্যগুলো নিয়ে আলোচনা করা। সেক্ষেত্রে দেখো, যুক্তিবিদরা কি করেছে, যে এই 4টা বর্ণকে এই 4টা মানে যুক্তিবাক্যকে চেনার জন্য 4টা বর্ণ ইউজ করেছে।
কি কি বর্ণ ইউজ করেছে? যেমন সার্বিক সদর্থক বাক্য, এই সার্বিক সদর্থক বাক্যগুলোকে বলা হয় ওরা এ বাক্য। সার্বিক সদর্থককে বলা হয় কি? এ বাক্য। মানে সার্বিক সদর্থকের আমরা এভাবে বলি যে সার্বিক সদর্থক একটা ডাক নাম আর কি, এ বাক্য। এ বাক্য বললে আমরা বুঝবো এটা হলো কি? সার্বিক সদর্থক বাক্য। এরপরে আসো ই বাক্য। তাহলে ই বাক্যটা আসলো কি? সার্বিক ননর্থক বাক্যকে বলা হয় ই বাক্য। এরপরে আসো বিশেষ সদর্থক বাক্যকে বলা হয় আই বাক্য, আর বিশেষ ননর্থক বাক্যকে বলা হয় ও বাক্য। তাহলে আমরা দেখলাম যে গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্যকে যদি ভাগ করতে হয় তাহলে 4 ভাগে ভাগ করা যায়, এবং এই 4 ভাগে ভাগ করা যে শ্রেণী বিভাগটা, এটাকে একটা সংকেতের সাহায্যে, মানে একটা বর্ণের সাংকেতিক উপায়ে এই 4টা বাক্যকে চেনা যায়। এটা হচ্ছে কি? এ, ই, আই, ও। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম আমরা তো বুঝলাম না যে এ, ই, আই, ও ছাড়া অন্য কোনো কেন অন্য সাংকেতিক চিহ্ন কেন ইউজ করা হলো না, কেন শুধুমাত্র এ, ই, আই, ও মানে সাংকেতিক চিহ্নটা ইউজ করা হলো? এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 4 শ্রেণী বোঝার জন্য দুটো বিষয় থেকে এটা নেওয়া হচ্ছে। ল্যাটিন ভাষায় অ্যাফার্মো, ল্যাটিন ভাষায় অ্যাফার্মো থেকে আমি এখানে লিখে দিই। ল্যাটিন ভাষায় অ্যাফার্মো, এ এফ এফ আই আর এম ও, অ্যাফার্মো। অ্যাফার্ম তোমরা কিন্তু পড়েছো যে অ্যাফার্মেটিভ মানে কি? হাবোধক, তাই তো? নেগেটিভ মানে কি? না বোধক বা ননর্থক বাক্য। এই যে দেখো, এটা হলো ল্যাটিন শব্দ অ্যাফার্মো। অ্যাফার্মো থেকে, ল্যাটিন শব্দ অ্যাফার্মো থেকে কিন্তু মূলত আসছে হলো এ এবং আই বাক্য, এ এবং আই বাক্য। তাহলে ল্যাটিন শব্দ অ্যাফার্মো থেকে আসছে মূলত এ এবং আই বাক্য, এই যে এ আর আই বাক্য। তারপর অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি? আমরা জানি যে হাবোধক। তুমি দেখো যে এই বাক্যটার মধ্যে কিন্তু সদর্থক কথাটা আছে, হা আছে, তাই তো? এবং আই বাক্যটার মধ্যে কিন্তু হা আছে, দেখছো? এই জন্য এ এবং আই বাক্যটা এসেছে মূলত এই অ্যাফার্মো শব্দ থেকে। ল্যাটিন শব্দ অ্যাফার্মো থেকে এসেছে হলো এ এবং আই বাক্য। আর একটা হলো নেগো, NEGO। এই নেগো শব্দটা দেখো, নেগো, NEGO। এই নেগো মানে কি? নেগেটিভ। ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় নেগো। নেগো থেকে এসছে কি? ই এবং ও বাক্যটা। তাহলে আমরা নেগেটিভ মানে কি? না বোধক, ননর্থক বাক্যকে আমরা সাধারণত নেগেটিভ বলি। তাহলে তুমি দেখো এই যে আমি ই বাক্যের কথা বলেছি, ই বাক্যটা হচ্ছে কি? এখানে নয় বলেছি দেখো, এবং ও বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা নয় বলেছি। তাহলে এবার বুঝেছো যে অ্যাফার্মো থেকে কেন এ আর আই বাক্যটা এসেছে? কারণ অ্যাফার্মো হচ্ছে কি? ইতিবাচক, স্বীকৃতিবাচক একটা বাক্য। এই জন্য এটা থেকে এসছে এ এবং এ এবং আই বাক্য। আর নেগো শব্দটা এসেছে নেগেটিভ, মানে এটা ল্যাটিন শব্দ নেগো থেকে এসছে, সেটা থেকে আসছে ই এবং ও বাক্য। এই কারণে ই বাক্যটাও নয় এবং ও বাক্যটাও কি? নয়, অস্বীকৃতি। তাহলে স্বীকৃতি এবং অস্বীকৃতি এই বিষয়গুলা মূলত, এবং এই বাক্যগুলোর নাম কেন এ, ই, আই, ও হয়েছে এবার তো বুঝতে পেরেছো যে ল্যাটিন শব্দ অ্যাফার্মো থেকে এসছে এ এবং আই বাক্য, এবং নেগো শব্দ থেকে এসেছে ই এবং ও বাক্য। তাহলে দেখো যে আমরা দেখলাম যে এই যে 4 ভাগে ভাগটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা কি বললাম যে যুক্তিবাদী শ্রেণীবিভাগের ক্ষেত্রে কিন্তু আমরা গঠনগতভাবে, গুণগতভাবে, পরিমাণগতভাবে, তারপরে এই 3 ভাগে দেখলাম। আরও কিন্তু আমাদের রয়ে গেছে 2 ভাগে, একটা হচ্ছে সম্বন্ধ আর একটা হচ্ছে কি? তাৎপর্য। আমরা সেটা বলেছি পরে আলোচনা করব। তার ফাঁক দিয়ে কিন্তু আমরা গুণ এবং পরিমাণ এই দুইটাকে একত্রে করে কিন্তু মূলত বিষয়টা দেখে নিলাম। এখন তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে যুক্তিবিদ্যা, এ বাক্য, ই বাক্য, আই বাক্য এবং ও বাক্য, এই বিষয়টা বোঝার জন্য কিন্তু এই গুণ এবং পরিমাণ অনুসারে যে যুক্তিবাক্য শ্রেণীবিভাগ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়টা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে। যদি না বুঝো তাহলে তো আমার সাথে যোগাযোগ করবে, তাহলে আমি বুঝিয়ে দিব। এখন আসো আমরা গুণ এবং পরিমাণ যেহেতু আমরা জানতে পারলাম, এবার আসো আমরা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখি। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। এবার আসো সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে ভাগ করা যায় হচ্ছে 2 ভাগে। একটা হচ্ছে যে নিরপেক্ষ বাক্য, 1 নম্বর হচ্ছে কি? নিরপেক্ষ বাক্য। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে কি বলেছি? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরপেক্ষ বাক্য, আর একটা হচ্ছে কি? সাপেক্ষ বাক্য। নিরপেক্ষ বাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ বাক্য। এখন আসো নিরপেক্ষ বাক্যের একটা উদাহরণ দিই, তাহলে আমাদেরকে যদি সংজ্ঞাটা বলতে সুবিধা হবে। যেমন যদি আমি বলি লোহা হয় কঠিন,
এখন দেখো আমি কি বলেছি, নিরপেক্ষ বাক্য সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরপেক্ষ বাক্য আর একটা হচ্ছে কি সাপেক্ষ বাক্য। এখন নিরপেক্ষ বাক্যটা কাকে বলে যদি আমাদের বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ, যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে শর্তহীনভাবে কোনো কিছু যদি স্বীকার বা অস্বীকার করে, শর্তহীনভাবে যদি কোনো কিছু স্বীকারও করতে পারে এবং অস্বীকার করতে পারে, তাকে বলা হবে কি নিরপেক্ষ বাক্য। তাহলে নিরপেক্ষ বাক্য কাকে বলে? নিরপেক্ষ বাক্য কাকে বলে বলতে গেলে আমরা বলবো যে যুক্তি বাক্যের বিধেয় পদ, এটা জানি বিধেয় পদ, তাই তো, আর এটা হলো কি উদ্দেশ্য পদ। যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে শর্তহীনভাবে, লোহা যে কঠিন, এখানে কোনো শর্ত কিন্তু প্রযোজ্য না, লোহা কঠিন এটা আমরা জানি। তাহলে লোহা হয় কঠিন, এখানে আমরা বলবো যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে শর্তহীনভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, তাকে বলা হবে কি নিরপেক্ষ বাক্য। তাহলে নিরপেক্ষ বাক্যের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, সেখানে কোনো শর্ত থাকে না। তাহলে সাপেক্ষ পদ কাকে বলে? সাপেক্ষ পদের ক্ষেত্রে আমরা বলবো, যেমন একটা উদাহরণ দিই, যদি তুমি আসো তবে আমি যাব। এখানে দেখো, এখানে সাপেক্ষ পদটা উদ্দেশ্য পদ, আমি এটাকে ধরি, আর এটা বিধেয় পদ। উদ্দেশ্য পদটা এবং বিধেয় পদ দুইটা যে পদ, এই দুইটা পদ কিন্তু সব দুই ক্ষেত্রে কিন্তু দেখো একটা কিন্তু শর্ত প্রযোজ্য আছে। তাহলে সাপেক্ষ পদ হলো যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে শর্ত সাপেক্ষে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করতে পারে, তাকে বলা হবে সাপেক্ষ পদ। কিরকম? যে এখানে একটা শর্ত দিয়েছে, আমি যাব যদি তুমি আসো, তুমি আসলেই আমি যাব, এখানে একটা শর্ত প্রযোজ্য করেছে, এর জন্য বলা হয়েছে নিরপেক্ষ বাক্যটার ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়, কিন্তু সাপেক্ষ পদটা হচ্ছে কি যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু শর্ত সাপেক্ষে যদি কোনো স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করে, তাকে বলা হবে সাপেক্ষ পদ। এরপরে আমরা কিন্তু এটার সাপেক্ষ পদেরও কিন্তু আছে প্রাকল্পিক বাক্য, বৈকল্পিক বাক্য, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর আসো তাৎপর্য অনুসারে যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বিশ্লেষক বাক্য, একটা হচ্ছে বিশ্লেষক বাক্য, আরেকটা হচ্ছে কি সংশ্লেষক বাক্য। তাহলে বিশ্লেষক বাক্য এবং সংশ্লেষক বাক্য এই দুইটা আমরা দেখবো। এটা হলো তাৎপর্য অনুসারে যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশ্লেষক বাক্য আর একটা হচ্ছে কি সংশ্লেষক বাক্য। বিশ্লেষক বাক্যটা একটা উদাহরণ দিই, যদি আমি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এখন আসো, এই যে সকল মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানে এটা হলো কি বিশ্লেষক বাক্যের একটা উদাহরণ। তাহলে বিশ্লেষক বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যের বিধেয় পদটি, এটা হলো বিধেয় পদ, যে যুক্তি বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদে জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থের অংশ বিশেষ নিয়ে আলোচনা করে, তাকে বলা হবে বিশ্লেষক বাক্য। দেখো মানুষ আমরা পড়িয়েছিলাম কিন্তু ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ এই দুইটা কিন্তু পড়িয়েছিলাম। মানুষ পদের জ্ঞাতার্থ কি? মানুষ পদের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। এখানে দেখো বুদ্ধিবৃত্তি কথাটা বলা হয়েছে, তাহলে এটা কি মানুষ পদের জ্ঞাতার্থ। তাহলে আমার সংজ্ঞাটা ছিল এরকম, বিশ্লেষক বাক্যটা হচ্ছে এরকম, যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদ কি মানুষ পদের, এই মানুষ পদের জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থের অংশ বিশেষ নিয়ে যদি আলোচনা করে, তবে সেখানে তাকে বলা হবে বিশ্লেষক বাক্য। আর এই বিশ্লেষক বাক্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো নতুন কোনো তথ্য প্রকাশ পায় না। এখানে যে তথ্যটা, যেমন মানুষ বললে আমরা বুঝি মানুষের মধ্যে দুটো গুণ আছে, একটা হচ্ছে কি মানুষ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে বুদ্ধিবৃত্তি গুণটা সম্পর্কে যেহেতু বলে ফেলছে, প্রাণী যেহেতু বলছে, সেটা হলো জীববৃত্তির কথা। তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে বিশ্লেষক বাক্যর ক্ষেত্রে হলো কোনো নতুন গুণের কথা প্রকাশ পায় না। এখানে বিধেয় পদটা উদ্দেশ্য পদের কি জ্ঞাতার্থের অংশ বা অংশ বিশেষ নিয়ে আলোচনা করে। এবার আসে সংশ্লেষক বাক্য। সংশ্লেষক বাক্যটা যদি আমরা উদাহরণ দিই, তাহলে আমরা একটা উদাহরণ বলবো যে সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল যে বাক্যটা বললাম, এখানে বিধেয় পদটা কি করলো? উদ্দেশ্য পদ সম্পর্কে কিন্তু একটা তথ্য দিল। বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কিন্তু কোনো যে তথ্যটা দিল, সেখানে কিন্তু কোনো জ্ঞাতার্থের উল্লেখ নেই। কেননা মানুষ পদের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, সেখানে কিন্তু মরণশীলতা শব্দটা জীববৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত নয়।
জীববৃত্তি বলেছি কি মানুষের ক্ষুধা তৃষ্ণা কামনা বাসনা এগুলো হচ্ছে মানুষের জীববৃত্তি। তাহলে মরণশীল গুণটা কি জীববৃত্তির অংশ বিশেষ নয়, এখানে মরণশীল হলো একটা নতুন তথ্য প্রকাশ করেছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি সংশ্লেষক বাক্য হচ্ছে যে যুক্তি বাক্যের একটা নতুন তথ্য পরিবেশন করবে, সেটা হচ্ছে মূলত কি সংশ্লেষক বাক্য। আর বিশ্লেষক বাক্য হচ্ছে নতুন তথ্য পরিবেশন করে না। তাহলে আজকে ক্লাসটা আমরা এই শ্রেণীবিভাগ নিয়ে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করব, কেননা পদের ব্যাপ্যতা নিয়ে কিন্তু আমাদের আরও বেশ ক্লাসগুলো একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে। এখন তোমরা শ্রেণী বিভাগটা ভালো করে দেখে নাও, আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। তাহলে আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।